সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয়েক দাগে সঠিক উত্তরটি বেছে নিলেও যে কোনো 7টি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল রূপোর পাত, সোনার বল, সোনার রং, ব্রোঞ্জের বোল। সোনার বোল। বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন পায়েস, পরমান্ন, ফল, জল। জল। রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিলেন ফুলচন্দনে, কপালে তিলক দিয়ে, গঙ্গা জলে, মন্ত্র দিয়ে। গঙ্গা জলে। কনক আসন ত্যাজ্যী বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন রাবণ, ইন্দ্রজিৎ, বীরবাহু, বিভীষণ। ইন্দ্রজিৎ। ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে কেমন ভাবে? সাইক্লোনের মতো, কালবৈশাখী ঝড়ের মতো, আগ্নেয়গিরির মতো, ধূমকেতুর মতো। কালবৈশাখী ঝড়ের মতো। কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? নগরবাসীদের, মুর্মুজদের, বধূদের, বালিকাদের। বধূদের। তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল উত্তর বার্মায়, রেঙ্গুনে, ভামোয়, মেঘালয়ে। রেঙ্গুনে। সমাস কথার অর্থ, শব্দ গঠন, সংক্ষেপ, বিস্তারিত, মিলন। সংক্ষেপ। উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য হলো উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, নিত্য সমাস। রূপক কর্মধারায়। লেখক লেখেন। নিম্নরেখ পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উপবাক্যায় কর্তা। উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয়ের দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলিতে যে কোনো 11টি প্রশ্নে, মানে 1 করে 1 × 11 = 11। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেয়। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ে ধুলো নেন। কোন বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল? এক পাগল সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। ধিক মোড়ে। বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে, আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখ বিলাসে মগ্ন। এজন্যই তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী। কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। বধূরা প্রদীপ তুলে ধর। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব আসছেন, তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল? গিরিশ মহাপাত্রের হাতে হরিণের সিংহের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল। মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বার করে দেয়, আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের প্রতিবাদ করে না। এই কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? বাইজির সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল। কাঁপিল লঙ্কা। কী কারণে লঙ্কা কেঁপে উঠল? মেঘনাদ প্রমোদকানন উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেরেছিলেন। তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের ছিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হল। মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন? মহাকাল শিবের চোখের যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য? সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য ছিল। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য দিয়ে ইত্যাদি। ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। রূপক কর্মধারী সমাস কাকে বলে? যদি উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে, যেমন কথামৃত, কথা রূপ অমৃত। বহুব্রী কথার সাধারণ অর্থ কী?
ব্রীহি শব্দের অর্থ ধান আর বহুব্রী অর্থে বহু ধান আছে যার অর্থাৎ ধনী ব্যক্তি। ওল কবি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উহিত কর্মধারায় সমাস। গয় দাগে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 7টি শব্দের মধ্যে দাও। প্রশ্নের মান 3। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা আগত সন্ন্যাসী পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। তাহলে বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। ঝড় উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলামের প্রলয়লাস কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত। জড়তাগ্রস্ত স্থবির সমাজকে পাল্টাতে কবি বিধ্বংসীরূপী শিবকে আহ্বান করেছেন। এই প্রসঙ্গে উদ্ধৃতির অবতারণা। কালবৈশাখী ধ্বংসের প্রতীক। যা কিছু জরাজীর্ণ পুরাতন জঞ্জাল স্বরূপ তা কালবৈশাখী ঝড়ে উড়ে যায়, তারপর নতুনের আগমন ঘটে। কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তার আগমনে অসুন্দরের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। শিব একধারে ধ্বংস ও সৃষ্টির দেবতা, তাই কবি কালবৈশাখীর রূপ শিবের আগমনের মধ্যে দিয়ে নবসৃষ্টির আভাস লক্ষ্য করেছেন। নেক্সট, আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে কারা চমকে উঠেছিল, তাদের আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি? বিরাগী সাজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। জগদীশুর বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। হরিদা ছিল আদুর্গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদাত্ত শান্ত ও উজ্জ্বল দৃষ্টি। কথক ও তার বন্ধুরা বিরাগী আসল না নকল তা বুঝতে না পেরে যে আশ্চর্য হয়েছিল, তেমনই ভয়ও পেয়েছিল। ঘয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর লিখবে হরিদা ছিলেন গরিব মানুষ। শহরের সবচেয়ে সরু গলির ভিতর ছোট একটা ঘরে হরিদার ঘর। কোনো নির্দিষ্ট কাজ বা চাকরি তিনি করতেন না। চাকরি বা কাজ তিনি পাননি এমন নয়, আসলে ঘড়ির কাঁটা ধরে সময়ের বৃত্তে বন্দী হয়ে কাজ করাটা হরিদার স্বভাব বিরুদ্ধ। তাই বেশিরভাগ দিনই তার উনুনে হাঁড়িতে শুধু জল ফোটে, ভাত ফোটে না। তবে ভাতের হাঁড়ির দাবি মেটাতে তিনি মাঝে মাঝে বহুরূপী সাজেন। সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। যারা চিনতে পারে তারা 1-2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না অথবা বিরক্ত প্রকাশ করে। কোনো লোক ঠকানোর মতলব বা অভিসন্ধি হরিদার মধ্যে নেই, সেরকম মানুষও তিনি নন। পাড়ার ছেলেরা তাকে শ্রদ্ধা করে। গল্পের কথক সে কথা জানাতে ভোলেননি। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। নিঃসঙ্গ জীবন হলেও হরিদার মধ্যে কোনো হতাশা বা না পাওয়ার বেদনা লক্ষ্য করা যায় না, বরং সীমিত বৃত্তে গরিব মানুষ হরিদার জীবনযাত্রা উদ্বেগহীন। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবি কখনো কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকে। কবিতায় কবির ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব অত্যাচারে রক্তাক্ত ক্ষতবিক্ষত। এই ভূখণ্ডে মানুষ কৃতদাসে পরিণত।
বিশ্ব মানবাধিকার ভুলুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয়, তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণে অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতেই হবে, আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। নেক্সট, পলিটিক্যাল সার্টিফিকেট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ এ সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? তাহলে প্রশ্ন রয়েছে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পথের দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? উত্তর লিখবে, সব্যসাচী মল্লিক পরাধীন দেশে রাজবিদ্রোহী স্বাধীনতা সংগ্রামী দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাও তিনি পারদর্শী। প্যারাচেঞ্জ করে লিখবে, নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতে কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনিও রেঙ্গুনে এসেছিলেন। তার ট্র্যাঙ্ক থেকে একটা টাকা, লোহার কম্পাস, মাপ করার জন্য গার্ডের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করে তিনি গাঁজা খান কিনা। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলেন, গাঁজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। কারো যদি কাজে লাগে তিনি দিয়ে দেন, আর কেউ গাঁজা তৈরি করে দিতে বললে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউ প্রায় বিশ্বাস করেননি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলে নিশ্চিত হয় যে এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। নেক্সট রয়েছে দেখো দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5। বাংলা শুধু হিন্দু নয়, বাংলা হিন্দু মুসলমান নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির এইগুলো বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। ভালো করে উত্তর দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? উত্তর দেখে নাও। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 150 শব্দে যে কোনো একটি, প্রশ্নের মান 5। ওই জলের নিচে লুকিয়ে ছিল আর বলছিল সব পারে মানুষ, সব পারে। ফাইট করি ফাইট প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর মাধ্যমিকের জন্য। নেক্সট, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। এটি কিন্তু মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক 2027 সালের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। দেখে নাও। তারপরে তোমাদের প্রতিবেদন রচনা, প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও। নিজস্ব সংবাদ, কলকাতা, 23 মার্চ 2024। তোমার যে ডেট লিখবে সেই ডেট বসাবে। চৈত্রের সূচনাতেই প্রকৃতি রাজ্যে নেমে এসেছে দাবদাহের আগুন, কিন্তু রাজ্যের অভাবময় সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছে মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরিতরকারি এবং ওষুধও অগ্নিমূল্য। সরকারি এবং আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলেছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছচ্ছে।
অর্থনীতিবিদ এবং কৃষিবিদরা জানিয়েছেন যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক গ্রামে একটা গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায় তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে, তার পাশাপাশি প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।